দর্শক বন্ধু, আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে। বুকে জ্বালা, টক ঢেকুর, পেট ফাঁপা, এই ধরনের সমস্যায় আমরা কে ভুগি না বলুন তো? কিন্তু এই ধরনের সমস্যাগুলো কখনো কখনো অত্যন্ত অস্বস্তির এবং দীর্ঘস্থায়ী হয়ে ওঠে। তখন আমরা রোজ অ্যান্টাসিড খেতে শুরু করছি, কিন্তু কখনো কখনো শুধু অ্যাসিডিটি ছাপিয়ে সেই সমস্যা অন্য কোনো জটিল রূপ বা আকার ধারণ করছে কি না সে বিষয়ে আমাদের কোনো ধারণাই থাকছে না। কাজেই এই সম্পর্কে আমাদের জানা উচিত, অবগত হওয়া উচিত, সম্যক একটা ধারণা প্রয়োজন। সেজন্যই আজকের এই আলোচনা, আজকের এই পর্ব। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে জানি আপনাদের অ্যাসিডিটি সংক্রান্ত, সেই সমস্ত প্রশ্নের উত্তর স্যার আজকে আলোচনায় দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি যারা নতুন এসেছেন তাদেরকে বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়। আমি সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মণিপাল হসপিটাল, ঠাকুরিয়া। একেবারে স্যার, আমরা একেবারে শুরুতে গোড়াতে বহু মানুষের, বহু বাঙালির প্রশ্ন যে অ্যাসিডিটি, এই অ্যাসিডিটি গোড়ায় আমরা জানবো যে এই অ্যাসিডিটি আসলে কি। অ্যাসিডিটি হচ্ছে, আমরা ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি, শুনে এসেছি এবং ডাক্তার হওয়ার পর আমি আলো অনুভব করছি বাঙালি মানেই অ্যাসিডিটি। বাঙালির ঘরে ঘরে প্যান্টোপ্রাজল জাতীয় ওষুধ একদম ছেয়ে গেছে। সুতরাং অ্যাসিডিটি এমন একটা জিনিস যেটা আমাদের পেটে ব্যথা, খাওয়ার পরে অসহ্য ভাব একটা, বুক জ্বালা, টক ঢেকুর এবং কিছু কিছু লোকের শ্বাসকষ্ট, শুকনো কাশি অনেক দিন ধরে চলতে পারে। এগুলো কিন্তু অ্যাসিডির থেকে আমাদের হয়। অ্যাসিড আমাদের পেটে সবারই সিক্রেশন হয়, কিন্তু যাদের অ্যাসিড সিক্রেশন বেশি হয় এবং যারা ইউজুয়ালি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বেশি খায়, যারা মোটা, যারা অ্যালকোহল খায়, তাদের এই সিমটমগুলো আরও বেশি দেখা যায় আমরা দেখেছি। এবং কারণ তাদের ডায়াফ্রামেটিক যে আমাদের ফুটোটা থাকে সেটা একটু ল্যাক্স হয়ে যায়। সুতরাং অ্যাসিডগুলো যেগুলো সিক্রেশন হয় সেগুলো ওপর দিকে ওঠা শুরু হয়, তখনই আমাদের ঢেকুর, টক টক জল ওঠা, বুক জ্বালা করা এগুলো শুরু হয়। তো এগুলোই হচ্ছে কমন যে আমরা সিমটমগুলো পাই, সেটাই অ্যাসিডিটির লক্ষণ। স্যার, এখানেই একটু আমরা জানতে চাইবো যে সাধারণ অ্যাসিডিটি এবং গার্ড, এই ক্রনিক অ্যাসিডিটি, এই দুইয়ের পার্থক্যটা কোথায়? ক্রনিক অ্যাসিডিটি বা যখন আমাদের কাছে পেশেন্টটা অনেক দিন ধরে আছে, যে কোনো ক্রনিক ডিজিজ মানে মোর দ্যান 6 মান্থস যখন হচ্ছে। আর গার্ড তুমি যেটা বললে, তখন এটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমাদের সবারই কিন্তু নর্মালি রিফ্লাক্স হয়। ছোটোবেলায় তুমি যদি ভেবে থাকো, দেখো মারা আমাদের খাওয়ানোর পরে বুকে নিয়ে আমার একটা ঢেকুর তোলায়, হ্যাঁ, সেটাই হচ্ছে নর্মাল জিনিস। যাদের এটা অ্যাবনর্মাল হয়, তাই জন্য আমরা ইংলিশে যে ডেফিনেশনটা বলি, সাইন্স অ্যান্ড সিমটম দ্যাট কজেস ট্রাবলসাম লাইফ অর ডে টু ডে হ্যাম্পারিং অফ লাইফ, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স কিন্তু সবারই হয়, হ্যাঁ, সেটা হচ্ছে নর্মাল। কিন্তু যখন সেটা আমাদের শরীরকে বিপন্ন করে, যেটার জন্য আমাদের অফিস যাওয়া, স্নান করা, খাওয়া দাওয়া, রাত্রের ঘুম বিপন্ন হয়, যখন আমরা ডাক্তারের কাছে আসি তখনই আমরা সেটাকে ডিজিজ বলি, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। সুতরাং এই গার্ড যেটা হওয়ার যাদের বেশি বেশি হয়, যারা আমরা বেশি ফাস্ট ফুড বা ফ্যাটি ফুড খাই। ধরো তুমি একটা রেস্টুরেন্টে গিয়ে 3টে ফিশ ফ্রাই খেলে, তোমার কিন্তু গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার চান্স বেশি। কিন্তু কোনো রেস্টুরেন্টে গিয়ে তুমি যদি সটেড ভেজিটেবলস খাও বা কোনো লাইট স্যুপ খাও, তাহলে কিন্তু তোমার গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হওয়ার সম্ভাবনা কম, কারণ ওগুলো ইজিলি হজম হয় এবং হজম হয়ে নিচের দিকে নেমে যায়। কিন্তু যখন আমরা ফ্যাটি ফুড, ফাস্ট ফুড খাই, যারা আমরা বেশি অ্যালকোহল খাই, যারা আমরা বেশি স্মোক করি, যারা আমরা ওবেজ, তাদের কী হয়, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল জাংশন সেটা একটু নড়বড়ে হয়ে যায়। সাধারণ ভাষায় নড়বড়ে হয়ে গেলে খাওয়ার এবং যে অ্যাসিড যে সিক্রেশন হচ্ছে সেগুলো ওপরে উঠতে শুরু করে। যেমন খুব রাত্রে খাবার খাচ্ছে, রাত্রে 12টা 1টার সময় খাবার খাচ্ছে, তখন কিন্তু আমাদের হজম ক্ষমতাটা কমে আসে, তখন হজম আমাদের কম হয় এবং তখন রাত্রিবেলা যারা বেশি আমরা পার্টি করি, তাদের এই জিনিসগুলো বেশি হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আচ্ছা, এবার স্যার একটু বলুন যে দৈনন্দিন তো আমরা অনেক ধরনের খাবার খাই, কোন ধরনের খাবার বা অভ্যেসগুলো, আপনি এক্ষুনি বলছিলেন কিছুটা, যে সেগুলো অ্যাসিডিটিকে প্রবণতাকে বাড়িয়ে তোলে আরো?
হ্যাঁ, যেই খাবারগুলো হজম করা ডিফিকাল্ট, যেমন ভাজাভুজি খুব ইম্পর্টেন্ট, ভাজাভুজি, তারপর হচ্ছে অ্যালকোহল, স্মোকিং যারা বেশি করে, ফাস্ট ফুড, এখন সব হোটেল রেস্টুরেন্টে বা প্রচুর স্থানীয় দোকানে খুব ফাস্ট ফুড আমরা খাই, সেগুলো হজম করা ডিফিকাল্ট, বা পার্টিকুলারলি যাদের অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে লাইক ডায়াবেটিসে কী হয়, ইন্টেস্টিনের বা স্টোমাকের মোটিলিটি কমে যায়, পার্টিকুলার যে আনকন্ট্রোল ডায়াবেটিস, তাকে আমরা বলি ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস। মানে নর্মাল আমাদের যে স্টোমাকের এমটিং টাইম সেটা হচ্ছে 4 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা যা খাই সেগুলো একদম পেট গুড়িয়ে একদম নিংড়ে নিচে নামিয়ে দেয়। কিন্তু যাদের ডায়াবেটিস থাকে তাদের এই সময়টাই কিন্তু 6 থেকে 8 ঘন্টা বা তার আরও বেশি হয়ে যায়। তখন খাবার তাহলে স্টোমাকে পড়ে থাকছে, খাবার ভালো করে হজম হচ্ছে না, খাবার কন্ট্রাকশন করে নিচে নামছে না, তখনই সেগুলো ওপরে উঠতে শুরু করে। যারা আনকন্ট্রোল ডায়াবেটিস বা কিছু নিউরোলজিক্যাল ডিজিজ, যাদের অ্যালঝেইমার্স ডিজিজ আছে, পার্কিনসন্স ডিজিজ আছে, এদের বা যাদের কিছু স্কিন ডিজিজ কেউ থাকে বা স্ক্লেরোডার্মা, এদের কি হজম ক্ষমতা কমে যায়, কারণ ইন্টেস্টিনের মোটিলিটি কমে যায়। তো তাই জন্য তখন এই সব রুগীদের বা যাদের অনেক হার্টের রোগ আছে, যাদের লিভারের রোগ আছে, বা যাদের ডায়ালিসিস চলছে, এদের এই সম্ভাবনাগুলো অনেক বেশি থাকে। সুতরাং এই সব রুগীদের সবসময় যে এমন খাবার খেতে হয় যেটা সহজে হজম হয় এবং সহজেই সেটা ঘুরিয়ে যে পেট নিচে নামিয়ে দিতে পারে। আচ্ছা, এবার স্যার একটা বাঙালির অভ্যেস হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে একটু চা কফি, তো এটা কি অ্যাসিডিটির সমস্যাকে তৈরি করতে পারে? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আমরা অনেকেই চা কফি খাই। যাদের অ্যাসিডিটি ফর্ম বেশি হয়, অনেকের আমাদের মিল্ক ইনটলারেন্স থাকে, পার্টিকুলারলি বাঙালিদের আমরা অনেকেই দেখেছি মিল্ক ইনটলারেন্স বেশি। যাদের মিল্ক ইনটলারেন্স থাকে তাদের আমরা বলি যে নর্মাল র টি খেতে, দার্জিলিং টি খেতে, অনেকে গ্রিন টি খায়, অ্যান্টি অক্সিডেন্ট যাতে খায়। সুতরাং উঠে একটু হাঁটাচলা করে, জল খেয়ে, বাথরুমে গিয়ে তারপরে যদি আমরা খাবার দাবার খাওয়া শুরু করি বা লাইট টি খাই, তাহলে রিফ্লাক্সের সমস্যা অনেক সময় অনেক কম থাকে। কারণ উঠেই আমাদের দেখবে হাত পা ঠিক চলে না, উঠে আমাদের একটু ব্যায়াম ট্যাম অনেকে করে হাত পা চলে না। সুতরাং সেগুলো উঠেই আমাদের ইন্টেস্টিনের মোটিলিটি স্বাভাবিক হয় না। আমরা উঠলাম, একটু জল খেলাম, একটু বাথরুমে গেলাম, পেচ্ছাপ করলাম, একটু এদিক ওদিক হাঁটলাম, এই করতে শরীরটা আমাদের নিজের ফর্মে আবার ফিরে আসে। সুতরাং ওঠা আধ ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা পরে যদি আমরা এগুলো খাই, একটু ধরুন ছোটোখাটো একটু হাত পা নাড়িয়ে নিলাম, তাহলে আবার শরীরে ছন্দটা আবার ফিরে আসে, তখন খেলে অ্যাসিডিটি অনেকটা কম হয়। উঠেই বেডে বসেই চা খেতে যদি আমি শুরু করি, পার্টিকুলারলি মিল্ক টি অনেক যারা খাওয়া হয় না, তাদের কিন্তু রিফ্লাক্সটা অনেক বেশি হতে পারে। এটা আমরা এতদিন ডাক্তারি করে 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 আমাদের অভ্যাস বা আমাদের এক্সপেরিয়েন্সে আমরা দেখেছি এই জিনিসগুলো হয়। এরকম কমপ্লেন নিয়ে পেশেন্টরা আসে, তখন আমরা একটু লাইফস্টাইল মডিফিকেশান বলি, সেগুলো যারা করে তারা অনেকটাই ভালো থাকে। এবার তাহলে স্যার একটা প্রশ্ন তো অবশ্যই করতে হয়, তাহলে কি এই চপ, বেগুনি, ফিশ ফ্রাই, পকোড়া এগুলো খাওয়াটা বাদ দেওয়াটাই ভালো? শোনো, চপ, বেগুনি, ফিশ ফ্রাই ছাড়া আমরা একদম তো চলতে পারবো না। যত বলি কিন্তু সেটা করতেও পারবো না। আমিও মাঝে মাঝে খাই, কিন্তু তার ফ্রিকোয়েন্সিটা যত কম হবে তত ভালো। একটা বাড়িতে বেগুন এসছে, বাঙালির বাড়িতে বেগুন এসছে, বেগুনি কি হবে না? বেগুন পোড়া কি হবে না? কিন্তু সেটা খেতেও হবে। কিন্তু যদি সেটা রেগুলার যদি আমরা খাই, তাহলে কিন্তু হজমের সমস্যা হবে, অ্যাসিডিটি বাড়বে, এবং যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা আরও অ্যাসিডিটি বাড়বে। সুতরাং সব কিছুই খাবার খেতে হবে সীমিতভাবে, এবং নিজে সেটা জাজ করতে হবে। আমি সপ্তাহে 1 দিন খাবো, 2 দিন খাবো, না 2 সপ্তাহে 1 দিন খাবো, সেটা কিন্তু একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা নিজেই বুঝতে পারবেন কোনটা খেলে আমার অসুবিধা হচ্ছে, সেটা নিজেই সেরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়া উচিত। আর স্যার অ্যাসিডিটি হলে এই যে প্রত্যেকদিন সকালে উঠে একটা করে ওষুধ খেয়ে নিচ্ছি, আমার অ্যাসিডিটির সমস্যা আছে, হোক না হোক আমি একটা খেয়ে নিলাম সকালে উঠে, এই বিষয়টাকে আপনি আমাদের বেসিক্যালি আমরা দেখেছি যারা আমরা বাঙালি বা পশ্চিমবঙ্গে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছি, এটা একটা পেশেন্টসদের বা মানুষদের একটা ফিজিক্যাল ডিপেন্ডেন্স এসে যায় অ্যান্ড সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। তার মানে হচ্ছে এটা যদি আমি না খাই, আমার যেন সারাদিন অম্বল গ্যাস থাকবে। যেমন অনেকে, আমি একটা সাধারণ উদাহরণ দিই, অনেকে সিগারেট না খেলে সকালবেলার পটি হয় না। সুতরাং এটা একটা রিফ্লেক্স হয়ে যায় আর কি। কিন্তু আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হিসাবে বলি, হয়তো অ্যাসিডের ওষুধ খাবেন না, অ্যাসিড ওষুধ খাওয়ার আগে ডাক্তারবাবুকে আমরা কনসাল্ট করুন। উনি যদি মনে করেন তাহলেই অ্যাসিড ওষুধ খাবেন, কারণ কিছু অ্যাসিডের ওষুধ যারা দীর্ঘকাল
খায় 8 বছর 10 বছর ধরে খেয়েই যাচ্ছে উইদাউট কনসাল্টিং এ ডক্টর, তাদের অনেক সময় কিছু কিছু সাইড এফেক্ট আমাদের খুব কত কমন না হলেও সাইড এফেক্ট আমরা দেখেছি, যেমন বোন উইক হয়ে যাচ্ছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হচ্ছে, যেমন ম্যাগনেসিয়ামের প্রবলেম হয়, কিডনিতে কিছু ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস বলে হয়, এবং স্টোমাকে অনেক পলিপ ডেভেলপ করে, কারণ এটাতে গ্যাস্ট্রিন লেভেলসগুলো বেড়ে যায়। অ্যান্টাসিড খেলে নর্মাল যে আমাদের প্যান্টোপ্রাজোল, ড্যাবিপ্রাজোল, এসোমিপ্রাজোল ওষুধ আছে, তখন স্টোমাকে পলিপ হয়, সেই পলিপগুলো তখন অনেক সময় না ফলো আপ করলে তখন সেটা ম্যালিগনেন্সিতে অনেক সময় কনভার্ট হয়। সুতরাং হয়তো অ্যান্টাসিড খাওয়া একদমই উচিত নয়, খাওয়ার আগে ডাক্তারবাবুদের কনসাল্ট করুন। ইউজুয়ালি আমরা একটা 4 to 6 উইক্সের কোর্স দিই, তারপর আস্তে 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 ট্যাপার করি, এবং সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ডিপেন্ডেন্স কাটান, এটা আমি সবসময় বলে থাকি। আমি দেখেছি বললে বললে বলে বলে অনেকে আমি অ্যাসিডিটি ওষুধ ছাড়িয়ে দিয়েছি এবং তারা ভালো আছেন। ঠিক। এখানে স্যার একটা সমস্যা অনেকের একটু যখন বেড়ে যায় অ্যাসিডিটি দীর্ঘদিন ধরে হচ্ছে, তারপরে কখনো গলায় জ্বালা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা। তো এগুলো কখন গুরুতর হতে পারে? এগুলো শোনো, এই যখন বুক ধড়ফড় করে, শ্বাসকষ্ট হয়, অনেক দিনের কাশি হচ্ছে, তখন সাধারণ মানুষরা ইউজুয়ালি আইদার কার্ডিওলজিস্টের কাছে যায়, বা একজন রেসপিরেটরি ফিজিশিয়ান বা পালমোনোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্ট যারা আছে তাদের কাছে যায়। তারা অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখে, বা অনেক সময় ENTর কাছেও যায়, পরীক্ষা দেখে কোনো কজ নেই, তখন অটোমেটিক্যালি আমাদের কাছে ওই ডাক্তারবাবুরা রেফার করে, কারণ এগুলো হচ্ছে ক্রনিক অ্যাসিডিটির এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন। যেমন অ্যাসিডিটি হয়ে অনেকে দাঁতও ক্ষয় হয়ে যায়, তো এগুলো হচ্ছে এক্সট্রা ইন্টেস্টিনাল ম্যানিফেস্টেশন, মানে রিফ্লাক্স হচ্ছে, অ্যাসিডগুলো ওপরে আসছে, এসে আমাদের ভোকাল কর্ডে লাগছে, এবং ক্রনিক একটা কাফ হচ্ছে। এবং অনেক সময় অ্যাসিডগুলো অ্যাসপিরেটও হয়, অ্যাসপিরেশন নিউমোনিয়া, যাদের অনেক বয়স, অনেক কোমরবিডিটি আছে, শুয়ে আছে, হ্যাঁ, যারা মুভ করতে পারে না, নিউরোলজিক্যাল ডিজিজ আছে, লাইক অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, এই যে জিনিসগুলো এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনসগুলো বেশি হয়, তার কারণ তাদের মোবিলিটিটা কম। যে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা সারাদিন হেঁটে চলে বেড়াচ্ছে, তার এক্সট্রা ইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনস কম হয়, যদি না সে খুব ওবেজ হয়, যেমন তাদের বডি মাস 30-এর ওপর, 35-এর ওপর, 100 কেজি, 150 কেজি ওজন তাদের হতে পারে। কিন্তু সাধারণভাবে রিফ্লাক্স ডিজিজটা ইউজুয়ালি যারা মোবিলিটি কম তাদেরই হয়ে থাকে। স্যার অনেক সময় অ্যাসিডিটি হলে বুকে অনেক ধরনের ব্যথা হয়, অনেকে ভাবেন যে হার্টের কোনো সমস্যা হচ্ছে কিনা। এই অ্যাসিডিটি সংক্রান্ত ব্যথা এবং হার্টের ব্যথার মধ্যে পার্থক্য করে কীভাবে বোঝা যায়? আচ্ছা, এটা খুব কমন আমরা ফেস করি ডে টু ডে ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে একটা বুকে ব্যথা হচ্ছে, সেটা অ্যাসিডের ব্যথা না হার্টের ব্যথা, তখন এটাকে আমরা বলি এটিপিক্যাল চেস্ট পেন। ইউজুয়ালি যদি হার্টের ব্যথা হয়, সেটা বাঁদিকে হয় এবং আমাদের লেফট শোল্ডারে হয়, এবং বাঁদিকে হাতে ইউজুয়ালি রেডিয়েট হয়, অনেক সময় জ পেন হতে পারে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চোয়ালে যদি ব্যথা হয়, সেটা কিন্তু হার্টের ব্যথা থেকে চোয়ালে ব্যথা অনেকের হয়, ঠিক আছে, এবং হার্টের ব্যথা খুব সিভিয়ার হয়, এবং এই সব জায়গাগুলো রেডিয়েট হয়। কিন্তু অ্যাসিডের ব্যথা ইউজুয়ালি সেন্ট্রাল চেস্ট পেন হয়, একটু কাশি থাকতে পারে, কিন্তু এতটা সিভিয়ার, হ্যাঁ, ঘাম হচ্ছে, হ্যাঁ, প্রেশার ফল করছে, ব্যথাটা বাদিকের ঘাড়ে রেডিয়েট করছে, জ পেন হচ্ছে, এগুলো কিন্তু অ্যাসিড থেকে ইউজুয়ালি হয় না, এগুলো হচ্ছে কার্ডিয়াক পেন। এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশন। কিন্তু সাধারণ লোকের পক্ষে ক্লিনিক্যাল ডিফারেন্সিয়েশনটা ডিফিকাল্ট। যদি এরকম কারোর হয়, অলওয়েজ যে কোনো সময় কাম টু দ্য এমার্জেন্সি অর নিয়ারেস্ট অ্যাভেলেবল ডক্টর ডিসাইড করবে অ্যাসিডিটি থেকে হচ্ছে না কার্ডিয়াক পেন হচ্ছে, সেই হিসাবে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জানতে হবে। এবার স্যার একটা বিষয় জানার, যে কখন ঘরোয়া উপায়ে অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করা যায়, আর কখন ওষুধ প্রয়োজন হয়, এটা যদি একটু বলেন যে ঘরোয়া উপায়ে কীভাবে এটাকে আমরা একটুখানি কমিয়ে রাখতে পারি। ঘরোয়া উপায়ে কিন্তু 40-50% অ্যাসিডিটি কমানো যেতে পারে। আচ্ছা, সবসময় ডাক্তারবাবুর কাছে আসার দরকার নেই, সহজে ডাইজেস্টেবল খাবার খান, এটাই আমরা 90% লোকেরা বা ভদ্রমহিলারা আমরা এটা করি না। সবসময় বাড়িতে তেল, ঝাল, মশলা, টেস্টি খাবার আমরা খাচ্ছি, এটা করলে কিন্তু অনেকটা অ্যাসিডিটি কমে যায়। সেকেন্ড হচ্ছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, তাড়াতাড়ি শুতে যান, রাত্রের খাবারটা 8:30 9টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করুন। যা আমাদের খাওয়া উচিত তার 80% খান, আর নিজের ওজনটা কন্ট্রোলে রাখুন, বেশি করে জল খান, শাক সবজি ফল যতটা পারবেন ভালো করে খান, এবং মাছ মাংস ডিম চব্য করে রান্না করে খাবেন না। এগুলো হচ্ছে খুব ইজি, এগুলো করলে শরীরও ভালো থাকে, ডাক্তারবাবুদের কাছেও কম আসতে হয়, এবং খরচাও অনেক কমে যায়।
এবার স্যার একটা অন্য বিষয় একটু জানতে চাবো যে এই অ্যাসিডিটির সমস্যা কখন গিয়ে গ্যাস্ট্রিক আলসার বা ক্যান্সারের দিকেও যেতে পারে, এটাও জানা হ্যাঁ, দরকার। ক্রনিক যাদের অ্যাসিডিটি হচ্ছে, যারা বয়স্ক মানুষ, তাদের কিন্তু ডাক্তারবাবুদের অনেক সময় কনসাল্ট করা উচিত যত তাড়াতাড়ি কারণ ক্রনিক অ্যাসিডিটি এগুলো কিন্তু অনেক সময় স্টোমাকে একটা গ্রোথ হচ্ছে, আলসার হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না। অ্যালার্ম ফিচার্সগুলো যেগুলো আমরা বলি, হয়তো কালো পায়খানা হচ্ছে, খিদে কমে গেছে, দীর্ঘকাল অ্যাসিডিটি হচ্ছে, খেতে গিয়ে খাবার আটকে যাচ্ছে, বমি হচ্ছে, এগুলো হচ্ছে অ্যালার্ম ফিচার্স, যেগুলো হলে পার্টিকুলারলি বয়স্ক মানুষরা 55-60 বছরের উপরে যাদের বয়স হয়ে গেছে, তারা কিন্তু তৎক্ষণাৎ ভালো কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ভালো কোনো মেডিসিনের ডক্টরবাবুকে এসে দেখান। তারা ডিসাইড করবে তার পরবর্তী কি টেস্ট করে জিনিসগুলোকে আমাদের এলিমিনেট করতে হবে, এই অ্যালার্ম ফিচার্সগুলোকে। তাহলে স্যার শিশু, গর্ভবতী মহিলা এবং বয়স্কদের ক্ষেত্রে তাদের কি অ্যাসিডিটি হওয়ার প্রবণতা বা কারণগুলো কি আলাদা হয়? হ্যাঁ, আলাদা হয়। বয়স্ক যেটা আমরা বললাম, 60 বছর উপরে যদি ক্রনিক অ্যাসিডিটি হয়, তখন কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। 60 বছরের ওপরে ক্রনিক অ্যাসিড ওষুধ খাচ্ছে, কমছে না, তখন আমরা ভেবে দেখতে হবে পেটে আলসার বা টিউমার বা প্যাঙ্ক্রিয়াসের কোনো ডিজিজ আছে যেটা হজম হচ্ছে না, পার্টিকুলার ডায়াবেটিস আছে। দুদিন আগে একজন আমার কাছে পেশেন্ট এসেছিল, ফর এক্সাম্পল, তার অনেকদিন ধরে হজম ক্ষমতা নেই এবং তাদের ডায়াবেটিস আছে। তার আমি পেটের একটা স্ক্যান করলাম এবং পেটে প্যাঙ্ক্রিয়াসের টিউমার বেরোলো। দুদিন আগেকার ঘটনাই বলছি। সুতরাং এই হচ্ছে বয়স্কদের ইম্প্যাক্ট। যারা শিশুদের হয় কি অনেক সময় কিছু কনজেনিটাল ডিজিজ থাকে, যেখানে কনজেনিটাল ডিফেক্টস থাকে, সেখান থেকে রিফ্লাক্স হয়। হ্যাঁ, তো সুতরাং বা ইন্টেস্টিনের বা স্টোমাকের মোটিলিটি কম থাকে, হাইপারট্রফি পাইলোরিক স্টেনোসিস, তখন খাবার নিচে নামে না, সেখান থেকে রিফ্লাক্স হয়। শিশুদের যদি এই রিফ্লাক্স অ্যাসিডিটি হয়, তৎক্ষণাৎ কিন্তু শিশু রোগ বিশেষজ্ঞ বা পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের সঙ্গে সঙ্গে কনসাল্ট করা উচিত, কোনো সিরিয়াস রোগ আছে না নেই ডিটারমিন করার। সুতরাং আমরা এতক্ষণে যা আলোচনা করলাম সেটা সারাংশ হচ্ছে, আপনি যদি ক্রনিক্যালি অ্যাসিডিটি নিয়ে ভোগেন, তাহলে কাছাকাছি যে কোনো ভালো ডাক্তারবাবুকে দেখান, মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখান। ডাক্তাররা ডিসাইড করবেন আপনার কতদিন অ্যান্টাসিড খেতে হবে, আপনার অন্য কোনো টেস্ট করে দেখা দরকার যে অন্য কোনো অর্গানে, স্টোমাক, লিভার, প্যানক্রিয়াসতে কোনো অন্য কোনো অসুবিধা আছে নাকি। সুতরাং হেলথ ইজ ওয়েলথ সবসময় আমরা বলি, হেলথকে অবহেলা করবেন না। একেবারে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। দর্শক বন্ধু, আপনারা শুনলেন এতক্ষণ ধরে যে অ্যাসিডিটির সমস্যা নিয়ে তো অনেকেই আমরা ভুগে থাকি, কিন্তু আমরা কখনো কখনো বা অধিকাংশ ক্ষেত্রেই তাকে তেমন আমল দিই না। এই আমল না দেওয়া বা উপেক্ষা করে যাওয়া, এটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে, কারণ ভবিষ্যতে বড় কোনো সমস্যাও হতে পারে। কাজেই সতর্ক থাকবেন, সবসময় নিজে থেকে ওষুধ খেয়ে নেবেন না, চিকিৎসকের পরামর্শ নিন, ডাক্তারবাবু যেমনটা বলছেন সেভাবেই চলুন। আর ডাক্তারবাবু আজকে যেগুলো বললেন সেগুলো মেনে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যাসিডিটি থেকে দূরে থাকুন, এই কামনা করি। যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন, আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।